আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম হচ্ছে চ্যাপ্টার 16 এর বি ক্যালকুলাস 1 বইয়ের। তো আজকে আমাদের লেকচার নাম্বার 3 আমরা শুরু করব হচ্ছে তোমাদের বইয়ের এক্সাম্পল 10 থেকে। আমি এক্সাম্পল 10 এবং হচ্ছে তার প্রিভিয়াস যে লেকচার সেখানে হচ্ছে থিওরেমগুলো, প্রপার্টিসগুলো, সেই ইন্টিগ্রালগুলো হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা একটু দেখে নিবে লেকচার নাম্বার 1 এবং 2, তাহলে তোমাদের এই লেকচারগুলো বুঝতে একটু সুবিধা হবে। কেমন? আর এই লেকচারে লেকচার 3তে আমাদের কিছু কিছু ইউজ থাকবে হচ্ছে গামা বিটা ফাংশনের। তোমরা যারা গামা বিটা ফাংশনের লেকচার সিরিজটা দেখো নাই, তোমরা দেখে আসবে, তাহলে তোমাদের গামা বিটা ফাংশনের যেই থিওরিগুলো, সেই ইন্টিগ্রাল ফর্মুলাগুলো কীভাবে অঙ্কের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা এখানে তোমরা ভালো করে বুঝতে পারবে। ওকে, তো আমি শুরু করতেছি হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3। লেকচার নাম্বার 3 এর প্রথম যে অঙ্কটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে তোমাদের বইয়ের এক্সাম্পল নাম্বার 10। ওকে, তো এক্সাম্পল নাম্বার 10 বলতেছে, এক্সাম্পল 10 দেখো, এক্সাম্পল 10টা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2, 0 থেকে π/2, উপরে হচ্ছে এক্স, নিচে হচ্ছে সাইন এক্স প্লাস হচ্ছে কজ এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তো এটা হচ্ছে তোমাদের বইয়ের ম্যাথ নাম্বার এক্সাম্পল 10। তো এটাকে ইনিশিয়ালি কীভাবে সলভ করব দেখো, একটা জিনিস হচ্ছে সবসময় আমি তোমাদেরকে বলে আসছিলাম যে এই ফর্মুলাটা আমরা হচ্ছে ইউজ করি, বেসিকলি এইটা ইউজ করি। দেখো, 0 থেকে a ফাংশন অফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু 0 থেকে a ফাংশন অফ a মাইনাস এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তো এই ফর্মুলাটাই বা কখন ইউজ করব সেইটা আবার বোঝার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা কখন? তোমাকে দেখতে হবে তুমি এই ফর্মুলাটা ইউজ করলে হরের মধ্যে তুমি যে ইন্টিগ্রেশনটা বা যেই ফাংশনটাকে তুমি ইন্টিগ্রেট করবা সেই ফাংশনের হরের মধ্যে ভ্যালু চেঞ্জ হয় কিনা। যেমন দেখো, এখানে আছে π/2, তো π/2 যদি আমি এখানে এই যে ফর্মুলাটা ইউজ করি a মাইনাস এক্স, তাহলে a হচ্ছে π/2 আর এখানে হচ্ছে এক্স, তাহলে আমি লিখতে পারি সাইন π/2 মাইনাস এক্স। তাহলে সাইন এক্সটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে? কজ এক্স হয়ে যাবে। আবার এখানে যদি বসাই কজ π/2 মাইনাস এক্স, তাহলে কজ এক্সটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে? কজ এক্সটা কিন্তু কনভার্ট হয়ে সাইন এক্স হয়ে যাবে। তার মানে আমার এই ফর্মুলাটা ইউজ করলেও এই অঙ্কের হরের কোনো পরিবর্তন হয় না। এই যে হরের পরিবর্তন হচ্ছে না, তাই আমি এই সূত্রটা ইউজ করব, কারণ এতে আমাদের কাজ করতে সুবিধা হবে, ইন্টিগ্রেশনটা ছোট হয়ে যাবে। ক্লিয়ার? তো দেখো, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। তো পরের লাইনটা লিখতে পারি এরকম করে যে i ইকুয়ালস টু 0 থেকে π/2, উপরে লিখতে পারি π/2 মাইনাস এক্স সাইন π/2 মাইনাস এক্স প্লাস কজ π/2 মাইনাস এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। এই লাইনটা কিন্তু আমরা লিখতেই পারি। তাহলে এর পরের লাইনটার কি অবস্থা হবে? এর পরের লাইনটা কিন্তু দেখো এরকম যে i ইকুয়ালস টু 0 থেকে π/2, উপরে দেখো, উপরে হচ্ছে π/2 মাইনাস এক্স। এই যে সাইন এক্সটা, এটা কিন্তু পরিবর্তন হয়ে কত হয়ে যাবে? কজ এক্স। আর এইটা পরিবর্তন হয়ে কত হয়ে যাবে? এটা হবে সাইন এক্স। এখানে ডিএক্স, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 নাম্বার ইকুয়েশন। এখন তুমি এই দুইটা ইন্টিগ্রেশনকে তুমি যোগ করে দাও। তো যদি আমি ইকুয়েশন 1 এবং 2 যোগ করি, যে লিখলাম 1 প্লাস হচ্ছে 2, তা যোগ করলে এখানে কত হবে? i আর i যোগ করলে হবে 2i। এই যে 2iটা আমি রাখলাম, এখানে ইন্টিগ্রেশন আছে কত? 0 থেকে π/2, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো হরে কত ছিল দেখো, হরে হচ্ছে cos x প্লাস sin x অথবা sin x প্লাস cos x, একই কথা। তো তুমি cos x প্লাস sin x লিখো, নো প্রবলেম, একই কথা। আচ্ছা, উপরে হচ্ছে dx, এখানে আছে হচ্ছে x আর এখানে আছে হচ্ছে π/2 মাইনাস x, তাহলে লিখো x প্লাস হচ্ছে π/2 মাইনাস হচ্ছে x। তো এখন আলটিমেটলি কি অবস্থা হবে? আলটিমেটলি কিন্তু এই x এর সাথে এই x টা কাটাকাটি চলে যাবে। ওকে, তো কাটাকাটি করলে এখানে কি হয়? এখানে তুমি খেয়াল করে দেখো যে এইখানে আছে ভ্যালু 2i ইকুয়ালস টু 0 থেকে π/2, নিচে আছে হচ্ছে cos x প্লাস হচ্ছে sin x, cos x প্লাস হচ্ছে sin x, আর উপরে আছে হচ্ছে π/2 ইন্টু হচ্ছে dx। তাহলে একটা কাজ করো, এই যে π/2, এটা তো পিওর কনস্ট্যান্ট, এটাকে সামনে পাঠিয়ে দাও। তাহলে 2i ইকুয়ালস টু π/2টা সামনে চলে গেল, কেমন? আচ্ছা, তাহলে এখানে থাকে কত? 0 থেকে π/2, 0 থেকে π/2, আর উপরে আছে হচ্ছে কত? dx, আর এখানে হচ্ছে কত? cos x প্লাস হচ্ছে sin x, cos x প্লাস হচ্ছে sin x, কেমন? তো আমরা জানি কি, যে কোনো ইন্টিগ্রেশন বা ট্রিগোনোমেট্রিক যে সিরিজ থাকে এবং সেই সিরিজের আকার বা চেহারা যদি এমন হয় যে cos x
প্লাস হচ্ছে সাইন এক্স, এমন যদি আকার থাকে তাহলে কি করতে হয়, তাহলে আমরা একটা রুট নিব, এই যে একটা রুট নিব, রুট নিয়ে এই কজ এক্স এর সহগ যত আছে, এখানে 1 আছে তাহলে এখানে লিখবো 1 স্কোয়ার, এই সাইন এক্স এর সহগ এখানে মনে মনে 1 আছে তার উপরে নিব হচ্ছে 1 স্কোয়ার, তাহলে ভ্যালুটা কত হয়, ভ্যালুটা হয় হচ্ছে √2। এই √2 দ্বারা, এই √2 দ্বারা এই যে কজ এক্স এবং সাইন এক্সকে আমরা কি করব, আমরা ভাগ করব, অথবা এখানে যেহেতু √2 আছে তাহলে 1/√2 নিব, এই 1/√2 দ্বারা এইটাকে এবং এইটাকে গুণ করব। এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন সলভ করার জন্য ফর্মুলা। ওকে, তো দেখো এখানে আমি পরের লাইনটাতে এখানে লিখতে পারি, আর এগুলো মুছে দিচ্ছি, এগুলোর কোনো কিছু দরকার নাই। আচ্ছা, তাহলে এখানে কত আছে, এখানে আছে হচ্ছে 2i, তো লিখলাম হচ্ছে 2i। আচ্ছা, 2iটা রাখলাম, তাহলে এখানে আছে কত, π/2, কেমন, এখানে আছে π/2, আর এখানে আছে হচ্ছে 0 থেকে π/2, নিচে আছে কত cos x প্লাস আর হচ্ছে sin x, তো ওকে উপরে লিখলাম হচ্ছে dx cos x প্লাস হচ্ছে sin x, কেমন, তাহলে তুমি এটাকে গুণ করবে কি দিয়ে, গুণ করবে হচ্ছে 1/√2 দ্বারা গুণ করবে, তাহলে এখানে 1/√2 লিখলাম। এখন এই 1/√2 তার অঙ্কের মধ্যে নাই, আছে, এটা কিন্তু অঙ্কের মধ্যে ছিল না, নাই, তাই এখানে কি করবো, এখানটা √2 দিয়ে ব্যালেন্স করবো, তাহলে √2 কাটাকাটি গেলে এই লাইন এবং এই লাইনটা পুরোপুরি সেম। তাহলে পরের লাইনটা লিখতে পারি π/2, কেমন, আর এই যে √2টা সেটাকে বাইর করে নিয়ে আসো, তাহলে 2 এর সাথে গুণ করে দিলে হচ্ছে √2। আচ্ছা, উপরে কি অবস্থা, উপরে হচ্ছে 0 থেকে π/2, এখানে হচ্ছে dx 1/√2 এর সাথে তুমি cos x টাকে গুণ করে দাও, তো লিখতে পারো 1/√2, এই যে এই 1/√2 এর সাথে cos x টা গুণ, তাহলে হচ্ছে cos x প্লাস এখানে হচ্ছে 1/√2 ইন্টু হচ্ছে sin x, কেমন, তাহলে পরের লাইনটা কি লিখতে পারি, যে π/2 0 থেকে π/2 উপরে হচ্ছে dx, কেমন, উপরে হচ্ছে dx, তাহলে এই 1/√2। এখন এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, তুমি যখনই এই ফরম্যাটে অঙ্ক সলভ করবে, হ্যাঁ, যে এই ফরম্যাটে যখন তুমি ম্যাথ সলভ করবে তখন অবশ্যই তোমাকে এখানে যে cos x আছে এই পাশে ঠিক cos এর ভ্যালু লাগবে, যে cos কত ডিগ্রি মান হচ্ছে 1/√2, সিমিলারিটি মেনটেন করতে হবে, তাহলে cos 45 ডিগ্রির মান হচ্ছে এই cos x টা রাখলাম, আর এই 1/√2 আমরা জানি যে cos 45 ডিগ্রির ভ্যালু, দ্যাট মিনস cos π/4 প্লাস sin x টাকে আগে রাখবো, কারণ x টা হচ্ছে আমাদের চলক, এটাকে আগে রাখবো 1/√2, তো আমরা জানি হচ্ছে sin π/4 এর মান হচ্ছে 1/√2, ক্লিয়ার, তাহলে এখানে ভ্যালু হয় কত, π/2√2 0 থেকে π/2, আর এখানে হচ্ছে dx, তো এখানে তুমি হিসাব করে দেখো এখানে কার সূত্র পড়ে, এই যে cos a, হ্যাঁ, এটা হচ্ছে a, এটা হচ্ছে cos b, cos a cos b প্লাস sin a sin b, sin a sin b, sin a sin b, তাহলে এটা কার সূত্র, এটা হচ্ছে অ্যাকচুয়ালি cos a minus b এর ফর্মুলা, cos a minus b এর ফর্মুলা, যেখানে a হচ্ছে x, b হচ্ছে π/4, তাহলে বলতে পারি cos x minus π/4। ওকে, তাহলে পরের লাইনটা লিখতে পারি এরকম করে, যে এই পাশটাতে আমি লিখব যে π/2√2 π/2√2 0 থেকে π/2, 0 থেকে π/2 1/cos, এর মানে হচ্ছে sec x মাইনাস π/4, আর এখানে হচ্ছে dx, ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 sec x মাইনাস π/4 ইন্টু হচ্ছে dx, কেমন, তাহলে আমরা আবার জানি কি, দেখো আমরা জানি ইন্টিগ্রেশন অফ sec x dx is equals to ln sec x প্লাস হচ্ছে tan x প্লাস হচ্ছে c, এটা হচ্ছে কার ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ sec x এর ফর্মুলা, ক্লিয়ার। আচ্ছা, তো এবার আমরা এটাকে বলতে পারি, যে এইভাবে বলতে পারি, পরের লাইনটা এই যে এই পাশটা মুছে দিব, এগুলো মুছে দিচ্ছি, এগুলোর জন্য আপাতত দরকার নাই, তাহলে বলো ইন্টিগ্রেশন অফ sec x এর ভ্যালু কত, এখানে লিখছিলাম ইন্টিগ্রেশন অফ sec x এর ভ্যালু হচ্ছে ln sec x প্লাস হচ্ছে tan x, তাহলে এখানে কনস্ট্যান্ট হিসাবে ছিল এটা বাইরে, এটাকে বাইরে রেখে দাও, π/2√2 ইন্টিগ্রেশন অফ sec x dx, তো লিখো ln sec x প্লাস হচ্ছে tan x, ক্লিয়ার, তো লিখো হচ্ছে ln sec x, দ্যাট মিনস sec x, আচ্ছা sec x বলতে এখানে কত আছে,
এক্স বলতে আছে হচ্ছে এখানে এক্স মাইনাস পাই বাই ফোর, তাহলে লিখে হচ্ছে এক্স, তাহলে এখানে এখানে একটা কাজ করতে হবে, এখানে মডুলাস দিয়ে দিতে হবে, এখানে মডুলাস দিতে হবে লন সেক এক্স প্লাস টেন এক্স, তাহলে এক্স মাইনাস পাই বাই ফোর প্লাস হচ্ছে ট্যান এক্স প্লাস ট্যান এক্স মাইনাস পাই বাই ফোর। ক্লিয়ার? ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। এবার হচ্ছে আপার লিমিট আর হচ্ছে লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট এখানে কত ছিল, পাই বাই টু আর হচ্ছে জিরো, তাহলে উপরে হবে পাই বাই টু আর নিচে হচ্ছে জিরো, আপার লিমিট আর হচ্ছে লোয়ার লিমিট দিয়ে দিলাম। তো পরের লাইন এখানে হচ্ছে পাই ডিভাইডেড বাই টু রুট টুটাকে আমি রাখলাম। হ্যাঁ, তো এখন আমাকে কি করতে হবে, প্রথমে এক্স এর ভ্যালুটা পাই বাই টু বসাইতে হবে, পরে এক্স এর ভ্যালুটা জিরো বসাইতে হবে। তো এখানে খুবই একটা সূক্ষ্ম বিষয় আছে, তুমি দেখো এখানেও এক্স মাইনাস পাই বাই ফোর আছে আর এখানেও কত আছে, এক্স মাইনাস পাই বাই ফোর আছে। তার মানে তুমি প্রথমে যখন পাই বাই টু বসাবা, প্রথমে কিন্তু আপার লিমিট কত বসাইতে হবে, এক্স ইকুয়ালস টু পাই বাই টু বসাইতে হবে। তাহলে আমি আগে দেখি যে এখানে এক্স এর ভ্যালু পাই বাই টু বসালে ভ্যালুটা কত আসে। তো এখানে চেক করি যে এক্স মাইনাস পাই বাই ফোর, তো তাহলে এক্স এর ভ্যালু পাই বাই টু বসিয়ে দেখি কি অবস্থা হয়। তাহলে পাই বাই ফোর, ফোর লসাগু, তাহলে এখানে হবে টু পাই মাইনাস পাই, তার মানে হচ্ছে পাই বাই ফোর। অর্থাৎ আমি যদি এক্স এর ভ্যালুটা এখানে পাই বাই টু বসাই তাহলে ভ্যালু হবে কত, পাই বাই ফোর। তাহলে আমি বলতে পারি যে এখানে প্রথম যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হচ্ছে লন, হ্যাঁ লন এখানে কত সেক, কেমন, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট একটা ইউজ করি যে লন সেক এক্স এর জায়গায় যদি পাই বাই ফোর ইউজ করি তাহলে ভ্যালু হবে কত, ভ্যালু হবে পাই বাই ফোর। এই যে দেখো পাই বাই ফোর, ভ্যালু হবে পাই বাই ফোর প্লাস টেন পাই বাই ফোর, ব্র্যাকেট ক্লোজ। এবার হচ্ছে কি, এবার হচ্ছে মাইনাস, কেন, লোয়ার লিমিট বসাবো, তাহলে এখানে কত হবে লন সেক এক্স এর জায়গায় যদি জিরো বসাই তাহলে হবে কত, তাহলে হবে সেক, হ্যাঁ সেক জিরো বসালে এখানে কত হবে, সেক মাইনাস পাই বাই ফোর। তো আমরা জানি কি সেক মাইনাস থিটা আর কজ মাইনাস থিটা থাকলে কি হয়, মাইনাসটা থাকে না, ওটা পজিটিভ হয়ে যায়। তাহলে সেক মাইনাস পাই বাই ফোর লেখা যে কথা, সেক পাই বাই ফোর লেখাও কি কথা, সেম একই কথা, দেখলাম হচ্ছে সেক পাই বাই ফোর। ক্লিয়ার? আচ্ছা এখানে হচ্ছে প্লাস ট্যান, ট্যান ট্যান এর ক্ষেত্রে আবার এরকম না, ট্যান মাইনাস থিটা মানে আবার কত, মাইনাস ট্যান থিটা। তাহলে এখানে কিন্তু কি করতে হবে, এক্স মান জিরো বসালে থাকবে কত, মাইনাস পাই বাই ফোর, মাইনাস পাই বাই ফোর। ক্লিয়ার? ওকে, তো এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে পরের লাইনটার কি অবস্থা হয়, এখানে বাইরে থাকে কত, পাই ডিভাইডেড বাই টু রুট টু, তাহলে এখান থেকে হচ্ছে লন সেক পাই বাই ফোর। তো সেক পাই বাই ফোর মানে কত, সেক সেক 45 ডিগ্রি হচ্ছে কস 45 এর উল্টা, তাই না? তাহলে সেক 45কে কত লিখতে পারি, ওয়ান বাই কস 45, মানে বিষয়টা হচ্ছে এরকম যে ওয়ান বাই কস 45, তো ওয়ান বাই কস 45 মানে কত, ওয়ান বাই রুট টু, সেই রুট টু উপরে উঠলে ভ্যালু হবে শুধু রুট টু। তাহলে এখানে প্রথম যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা হবে কত, সেই ভ্যালুটা হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, ভ্যালুটা হচ্ছে প্রথমে হচ্ছে রুট টু, আর ট্যান 45 মান হচ্ছে ওয়ান, এই হচ্ছে প্লাস ওয়ান মাইনাস লন। ক্লিয়ার? তাহলে এইবার এখানে চিন্তা করো, এখানে এখানে একবার ভাবো যে সেক 45 মান কত, সেক 45 মান হচ্ছে রুট টু, কেমন, ট্যান মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা, তাহলে এখানে দিলাম হচ্ছে মাইনাস, আর ট্যান থিটা, ট্যান থিটা বলতে কত আছে, ট্যান 45 ডিগ্রি, তার মান হচ্ছে ওয়ান, এই হলো সেই ওয়ান। আচ্ছা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ওকে, তাহলে এবার আমি বলতে পারি যে পাই ডিভাইডেড বাই টু রুট টু, পাই ডিভাইডেড বাই হচ্ছে টু রুট টু। তো এখন এইভাবে হিসাব করো যে লন, লনের দুইটা রাশি যদি বিয়োগ থাকে তাহলে কি হয়ে যাবে আলটিমেটলি, তাহলে দুইটা ভাগ হয়ে যাবে। একটা লন নিলে এই রুট টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে রুট টু মাইনাস ওয়ান, কেমন। তো এখন আমরা জানি কি রুট টু হচ্ছে অমূলদ সংখ্যা, তো অমূলদ সংখ্যা কি নিচে রাখতে পারবো, পারবো না, তাই এর কি করবো, এর কনজুগেট দ্বারা উপর এবং নিচে আমরা গুণ করব। তো লিখতে পারি পাই ডিভাইডেড বাই টু রুট টু, লন উপরে হচ্ছে রুট টু প্লাস ওয়ান, উপরে আবার লিখো রুট টু প্লাস ওয়ান, নিচে রুট টু মাইনাস ওয়ান, আর হচ্ছে রুট টু প্লাস ওয়ান, কেমন, এভাবে আমরা লিখতে পারি। ওকে, তাহলে এর পরের লাইনটার কি অবস্থা হবে, যে পাই ডিভাইডেড বাই টু রুট টু, এখানে হচ্ছে লন, এখানে হচ্ছে লন। আচ্ছা উপরে কি অবস্থা হবে, উপরে কিন্তু হবে রুট টু প্লাস ওয়ান হোল স্কোয়ার, তো লিখলাম হচ্ছে রুট টু প্লাস ওয়ান, তারপর হচ্ছে হোল স্কোয়ার, আর নিচে হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি অবস্থা হবে, রুট টু স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান স্কোয়ার। তো তাহলে এরপরে আর এগুলো লিখবো না, কারণ এখানে ক্যালকুলেশনটা একটু ইজি। রুট টুর উপরে স্কোয়ার করলে কত হবে, টু, টু মাইনাস ওয়ান দ্যাট মিনস ওয়ান, এটা লেখার প্রয়োজন নাই।
বাকি আছে এখানে কত, এখানে আছে হচ্ছে লন লন √2 + 1, তার উপর হচ্ছে স্কোয়ার, তার উপরে হচ্ছে স্কোয়ার। ওকে, তো এখন খেয়াল করো এই যে ভ্যালু, এই ভ্যালু পরের লাইনটা ঠিক এখানে লিখতেছি, দেখো এই যে এখানে লিখতেছি, এখানে হচ্ছে π/2√2, তো রাখলাম π/2 হচ্ছে 2√2। আর এখানে তুমি খেয়াল করো যে লনের রাশি, তো তাহলে এখানে পাওয়ার হচ্ছে কত, 2 নয়, 2টা সামনে চলে আসবে, তাহলে লিখলাম 2 × ln √2 প্লাস হচ্ছে 1, এই টু কাটাকাটি, তাহলে π/√2 ln √2 প্লাস হচ্ছে 1। তো এইটা আবার কার ভ্যালু, এই পুরোটা ছিল অ্যাকচুয়ালি এই 2i এর ভ্যালু, তাহলে আমার দরকার শুধু ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশনটা কত, ইন্টিগ্রেশন হবে π/2√2 ln √2 প্লাস হচ্ছে 1। তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 10 এর সলভ, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। ক্লিয়ার? একটু ট্রিকি অঙ্ক, মূল বিষয়টা হচ্ছে যে cos x + sin x এর অঙ্ক থাকলে কি করতে হয় সেই ব্যাখ্যাটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তোমরা আশা করি এই ধরনের জটিল অঙ্ক আসলে তোমরা পারবে। তো দেখো শিক্ষার্থীরা, এবার হচ্ছে আমাদের এক্সাম্পল 11। তো এক্সাম্পল 11 অনেকটা বলতে প্রায় কাছাকাছি রকমেরই হচ্ছে যে এক্সাম্পল 10 এর মতো। তো এখানেও আগের মতো করে চেক আউট করতে হবে যে আপার লিমিট, এই যে আপার লিমিটটা আছে, এই আপার লিমিট ফাংশনের মধ্যে যদি আমি বসাই, এই যে এই সূত্রটা যদি ইউজ করি, যে ফাংশন অফ 0 থেকে a f(x) dx ইকুয়ালস টু 0 থেকে a ফাংশন অফ a - x dx, এই ফর্মুলা ব্যবহার করার পরেও যদি হরের মধ্যে রাশিটা পুনরায় ফেরত আসে, তাহলে আমাদেরকে এই সূত্রটা ইউজ করতে হবে। কেমন? তো এই ধরনের অঙ্ক আমরা শুরু থেকে করে আসতেছিলাম, তো আমি এটা ইউজ করতেছি, এটাকে ধরে নেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন নাম্বার 1 বা ইকুয়েশন নাম্বার 1, এই ইন্টিগ্রালটাকে। আচ্ছা, তাহলে পরের লাইনটা লিখতে পারি যে 0 থেকে π/2, উপরে বলতে পারি যে সাইন স্কোয়ার π/2 - x, কেমন? নিচে বলতে পারি সাইন π/2 - x প্লাস cos π/2 - x ইন্টু হচ্ছে dx। তাহলে ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন। দেখো উপরে কি অবস্থা হবে, সাইন π/2 - x এর জন্য রাশিটা পরিবর্তন হয়ে যাবে হচ্ছে cos স্কোয়ার x, নিচে কিন্তু সাইন পরিবর্তন হয়ে যাবে cos x প্লাস এটা হয়ে যাবে কত, সাইন x ইন্টু হচ্ছে dx। তো যেহেতু পুনরায় আমাদের হর আবারও রিপিট হয়ে গেছে, এই যে রাশিটা যেহেতু আবারও সেম চলে আসছে, এটাকে ধরে নেওয়া হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে তুমি এই দুইটা ইন্টিগ্রেশনকে যোগ করে দাও, তো যোগ করলে এখানে আসবে হচ্ছে 2i 0 থেকে π/2। হ্যাঁ, তাহলে এখানে কত হবে, cos x প্লাস হচ্ছে sin x, cos x প্লাস হচ্ছে sin x, উপরে আছে এখানে sin স্কোয়ার x, আর নিচে আছে হচ্ছে এখানে cos স্কোয়ার x ইন্টু হচ্ছে dx। তাহলে আমি তো বলতে পারি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত, 1। তাহলে আমি এখানে লিখতে পারি যে 2i ইকুয়ালস টু 0 থেকে π/2, উপরে হচ্ছে dx আর নিচে হচ্ছে কত, cos x প্লাস হচ্ছে sin x। এখন এই অঙ্কটা পুরোপুরি এখান থেকে কনভার্ট হয়ে যাবে হচ্ছে এক্সাম্পল 10 এ। দেখো আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে cos x আর sin x যুক্ত রাশি, তবে এখানে কথা হচ্ছে cos এর থিটা এবং sin এর থিটাটা সেম হওয়া লাগবে। যদি এমন হয় তাহলে তুমি এটা রুট নিবা। এখন বলো cos x এর সহগ কত আছে, এখানে 1, লিখবে হচ্ছে 1 স্কোয়ার, sin x এর সহগ 1, লিখবে হচ্ছে প্লাস 1 স্কোয়ার, ভ্যালু হচ্ছে √2। তাহলে এর বিপরীত রাশি কোনটা হবে, ইনভার্স রাশি কি হবে, 1/√2। এই 1/√2 দ্বারা এই রাশিটাকে গুণ করতে হবে ট্রিগোনোমেট্রিক সলভের জন্য। তো তাহলে এটাকে তুমি 1/√2 দ্বারা এখন কি করবে, এটাকে এখন গুণ করে দিবে। তো তাহলে এই ইকুয়েশনের প্রয়োজন নাই, এগুলো কোনো ইকুয়েশন আর লাগবে না। তাহলে একটা কাজ করি যে এটাকে লিখতে পারি 2i ইকুয়ালস টু 0 থেকে π/2, 0 থেকে π/2, উপরে হচ্ছে কত, dx, গুণ করব কি দিয়ে, 1/√2 দিয়ে, 1/√2 দিয়ে গুণ করব। তাহলে এখানে আছে কত, cos x প্লাস হচ্ছে sin x, cos x প্লাস হচ্ছে sin x। এখন তুমি চিন্তা করে দেখো তো, এই যে 1/√2টা তুমি গুণ করলা, এই 1/√2 কি অঙ্কের মধ্যে ছিল, অঙ্কের মধ্যে ছিল না, তাই এখানে কি করবা, √2 দিয়ে ব্যালেন্স করবা, তাহলে কাটাকাটি করলে সেম আগের রাশি থাকে। তাহলে এখানে আমি বুঝতেছি এই 1/√2টা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে বের করে নিয়ে আসো 0 থেকে π/2, আর এই 1/√2 দ্বারা পুরো রাশিকে গুণ করে দাও,
ওকে, তাহলে এখানে লিখলাম ডিএক্স 1/√2 cos x প্লাস 1/√2 sin x, 1/√2 sin x। আচ্ছা, তাহলে এখানে বলতে পারি 1/√2 0 থেকে π/2 উপরে হচ্ছে ডিএক্স, এই যে cos x এটাকে রাখলাম হচ্ছে cos x, আর এই 1/√2 cos এর সাথে কিন্তু মিলাই নিতে হবে। ওকে, তাহলে cos কত ডিগ্রি মান 1/√2? আমরা জানি cos 45 ডিগ্রি মান 1/√2, লিখলাম cos π/4 প্লাস এখানে বলতে পারি sin x, তবে বলতে পারি হচ্ছে কত বলতো, sin π/4, সাইন হচ্ছে π/4। তাহলে এখানে কি বলা যায় বলতো, এখানে আমি লিখতে পারি যে 1/√2 0 থেকে π/2 উপরে হচ্ছে ডিএক্স, আর নিচে হচ্ছে কত বলতো, এইমাত্র পড়াইছিলাম এটা এক্সাম্পল 10-এ যে cos a মাইনাস b এর সূত্র, যেখানে এটা হচ্ছে x আর বিটা হচ্ছে π/4। তাহলে বলতে পারি কত, cos x মাইনাস π/4। তাহলে এখানে বলতে পারি যে 1/√2, 1/cos মানে হচ্ছে কত, sec। তাহলে বলতে পারি যে 0 থেকে π/2 হচ্ছে আপার লিমিট sec x মাইনাস π/4 ইন্টু হচ্ছে dx। তাহলে ইন্টিগ্রেশন অফ sec থিটা মানে কত, ln sec থিটা প্লাস হচ্ছে tan থিটা। এই যে বারবার করে সূত্র লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ sec থিটা d থিটা, সূত্র হচ্ছে ln sec থিটা প্লাস হচ্ছে tan থিটা। কেমন? তো আমরা এখন এখানে এই সূত্রটা ইউজ করব, যেখানে x এর ভ্যালু বা থিটার ভ্যালু হচ্ছে x মাইনাস π/4, x মাইনাস π/4। ওকে, তো এখানে এগুলো মুছে দিলাম। তাহলে ভ্যালু কি হয় দেখো তো, এই জায়গাতে ভ্যালু দাঁড়াবে 1/√2টা বাইরে, এটা বাইরে থাকবে। আচ্ছা, তাহলে সূত্র হচ্ছে ln sec থিটা। কেমন? তাহলে লিখলাম হচ্ছে ln, হ্যাঁ আচ্ছা, ln sec থিটা। তাহলে sec বলতে কত আছে, sec x মাইনাস π/4 প্লাস হচ্ছে tan x মাইনাস π/4 মডুলাস ক্লোজ আপার লিমিট এবং লোয়ার লিমিট। আপার লিমিট আছে কত, π/2, দেখলাম আপার লিমিট π/2, লোয়ার লিমিট হচ্ছে 0, লোয়ার লিমিট হচ্ছে 0। কেমন? তো এই পাশটা মুছে দিলাম। এখন আবার আগের মতো করে এখানে কি কি অ্যাপ্লাই করতে হবে, এখানে কিন্তু আগের মতো করে আবার ওই যে আপার লিমিট π/2 ইউজ করতে হবে। তো আপার লিমিট π/2 ইউজ করবো কোথায়, এই যে sec থিটার মধ্যে আর হচ্ছে tan থিটার মধ্যে। তাহলে এখানে কত আছে ভ্যালু দেখো, x মাইনাস π/4, তুমি x এর মানটাকে বসিয়ে দেখো কত হয়, π/2 মাইনাস π/4, দেখো 4 লসাগু নিলে 2π মাইনাস π, ভ্যালু হচ্ছে π/4। তার মানে আপার লিমিট যদি π/2 বসাই তাহলে ভ্যালু বের হবে কত, π/4। তো তুমি এখানে লিখতে পারো যে 2i is equals to 1/√2 ln, তাহলে এখানে প্রথমে লিখে হচ্ছে sec x এর ভ্যালু যদি π/2 বসাইতাম তাহলে ভ্যালু আসতো π/4, তাহলে লিখলাম π/4। আচ্ছা, প্লাস tan π/4। ওকে, এবার হচ্ছে লোয়ার লিমিটের জন্য কত বসাইতে হবে, 0 বসাইতে হবে। তো এক্স এর মান যদি 0 বসাই কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি sec মাইনাস থিটা মানে হচ্ছে sec থিটা। তাহলে এখানে ভ্যালু আসবে হচ্ছে sec π/4। আচ্ছা, প্লাস tan, হ্যাঁ এক্স এর ভ্যালু 0 বসালে এখানে আসবে মাইনাস π/4, কারণ আমরা জানি tan মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস tan থিটা। ওকে, তো এবার এখানে একটু ক্যালকুলেশন করতে হবে আগের মতো করে। তাহলে এখানে লিখতে পারি 2i ইকুয়ালস টু 1/√2, এখানে হচ্ছে ln sec 45 ডিগ্রি। তো sec 45 ডিগ্রি মানে কত, আমরা জানি যে sec 45 ডিগ্রি মান হচ্ছে 1/cos 45। তাহলে সেখান থেকে বলতে পারি যে ভ্যালু হচ্ছে √2, তুমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারো, সমস্যা নেই, √2। আর tan 45 এর মান হচ্ছে 1। ওকে, মাইনাস ln, এখানেও ভ্যালু হচ্ছে √2, কিন্তু এখানে ঝামেলা আছে, tan মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস tan থিটা। তাহলে আগে মাইনাস, আর tan থিটা বলতে আছে tan 45 ডিগ্রি, ভ্যালু হচ্ছে 1। ওকে, তাহলে লনের রাশি যেহেতু দুইটা, তাহলে লন একটা নিলে এখানে হবে √2 প্লাস 1, নিচে হবে √2 মাইনাস 1। তো আমরা জানি কি যে নিচে কি রাশি, এখানে নিচে হচ্ছে অমূলদ সংখ্যা নিচে রাখা যাবে না। তাই আমরা কি করব, লনের এই রাশিটাকে আমরা এইটার কনজুগেট দ্বারা গুণ করে দিব। তাহলে বলতে পারি 1/√2 লন, উপরে বলতে পারি কত কি অবস্থা, √2 প্লাস 1, √2 প্লাস 1, নিচে হচ্ছে √2 মাইনাস 1, √2 প্লাস 1। কেমন?
তাহলে পরের লাইনটার কি অবস্থা হবে? তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, না ইউজ করলে কোনো সমস্যা নেই। তাহলে এখানে ভ্যালু হচ্ছে 1/√2, আর উপরে হচ্ছে ln √2 + 1 স্কোয়ার, আর এখানে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে বলতে পারি যে ln √2 + 1 হোল স্কোয়ার, নিচে হচ্ছে √2 স্কোয়ার মাইনাস 1। কেমন? তাহলে উপরে কি অবস্থা হবে? ln, আচ্ছা এখানে নিচে কিন্তু 2 - 1 হয়ে যাবে, তো 2 - 1 মানে হচ্ছে 1, সেটা লিখলাম না। তাহলে এখানে সরাসরি লিখতে পারি যে √2 + 1 তার উপরে স্কোয়ার। তাহলে 1/√2 ln, এই স্কোয়ারটাকে সামনে দিয়ে দিলাম, আর এখানে আছে কত? √2 প্লাস হচ্ছে 1, √2 প্লাস হচ্ছে 1। তো এই ভ্যালুগুলো বসাই দিব হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে এখন একটা কাজ করো, এই যে এই লাইনটাকে এখানে কপি করলাম। তাহলে 1/√2 2 ln √2 + 1, তাহলে এই 2 আর এই 2টা কাটাকাটি করে দাও। তাহলে i এর ভ্যালু বের হবে কত? i 1/√2, আর এখানে হচ্ছে ln √2 প্লাস হচ্ছে 1। তো এইটা হচ্ছে আমাদের এক্সাম্পল 11 এর সলভ। হ্যাঁ, অঙ্কটা আসলে সেম আগের মতোই, হুবহু সেম। এই যে সাইন আর কজের যে ইস্যুটা, এটা তোমরা মনে রাখতে পারলে তোমরা এই ধরনের অঙ্ক করতে পারবে ইনশাআল্লাহ। কেমন? তো দেখো এবার হচ্ছে আমাদের এক্সাম্পল 12। তো আমি বলেছিলাম যে এই লেকচারের শুরুতে বলেছিলাম যে কিছু কিছু অঙ্কের মধ্যে আমরা গামা বেটা ইউজ করবো, কারণ গামা বেটা ইউজ করলে অনেক বড় বড় অঙ্ক আসলে অ্যাকচুয়ালি কি হয়ে যায়, ছোট হয়ে যায়। কেমন? তো দেখো এই অঙ্কটার মধ্যে কিন্তু গামা বেটা ইউজ করতে হবে। তো শুরুতে গামা বেটা ইউজ করার পূর্বে আগে এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরে নেই। এখন এটাতে মধ্যে আগের সূত্রটা ইউজ করব, যে 0 থেকে a ফাংশন অফ x dx ইকুয়ালস টু 0 থেকে a ফাংশন অফ a - x ইনটু হচ্ছে dx। কেন? কারণ দেখো এইটা একটা হচ্ছে ইভেন ফাংশন। এখানে তুমি যদি এই দেখো আপার লিমিটটা কত দিয়ে দিছে, আপার লিমিট দিছে হচ্ছে পাই। তো তুমি যদি পাই থেকে বিয়োগ করো এই ফাংশনটা, তাহলে কিন্তু ফাংশনের পরিবর্তন হয় না। দেখো আমি করে দেখাচ্ছি। ধরো i ইকুয়ালস টু লিখলাম 0 থেকে পাই, তাহলে এখানে লিখবো হচ্ছে পাই মাইনাস এক্স cos টু দি পাওয়ার 4 পাই মাইনাস এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। ক্লিয়ার? তো দেখো এখানে পাই আছে কোথায়? পাই আছে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে, এই যে এখানে এক্স অক্ষের উপরে। আমরা জানি এক্স অক্ষের উপর থাকলে কোনো প্রকার চেঞ্জ হয় না। তাহলে পয়েন্টটা বলতে পারি 0 থেকে পাই মাইনাস এক্স। হ্যাঁ, আর পাই থেকে বিয়োগ করলে এই কস গিয়ে হচ্ছে যে কার ঘরে পড়বে? সাইনের ঘরে পড়বে। কিন্তু কজের কোনো পরিবর্তন হবে না, বাট সামনে একটা মাইনাস আসবে। কিন্তু মাইনাস আসলে উপরে যে পাওয়ার 4 আছে, এর জন্য সে মাইনাসটা কত হয়ে যাবে? প্লাসই হয়ে যাবে। তাহলে এইটা লেখা যায় কথা, আমি বলতে পারি cos টু দি পাওয়ার 4x dx লেখা একই কথা, সেম একই কথা। দেখো এই রাশিটা পুরোপুরি আবার ফেরত আসছে, খেয়াল করছো? এই রাশিটা পুরোপুরি আবার সেম একই রকম ভাবে ফেরত চলে আসছে। তাহলে আমি এটাকে বলবো হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। আর আমি বলছিলাম যে ইন্টিগ্রান্ডে ওই সূত্রটা ইউজ করার পরে যখন আবার আগের রাশিটা ফেরত আসবে, পুরো অংশ না আসলে একটা পার্ট তো আসছে, কারণ যোগ করলে তো আমি একটা পার্ট কমন নিতে পারবো। তো যখন একটা পার্ট কমন এরকম চলে আসবে, সিমিলারলি সিমেট্রিক চলে আসবে, তখন আমরা কি করবো? ওই সূত্রটা ইউজ করবো। তো ফাইন, আমি এটাকে হচ্ছে যোগ করে দিচ্ছি ইকুয়েশন নাম্বার 1 এবং 2। তো ইকুয়েশন নাম্বার 1 এবং 2 যোগ করে দিলে এখানে কত হবে? 0 থেকে পাই, ওকে, দুই জায়গা থেকে cos টু দি পাওয়ার 4x টা কমন যায়, তাহলে তুমি cos টু দি পাওয়ার 4x টা কমন নাও। এখানে থাকে x, তো তুমি লিখো যে এখানে হচ্ছে x, আর এখানে থাকে যোগ করলে কত হবে? পাই মাইনাস এক্স। ওকে, আর দুই জায়গাতে আছে কত? dx। তাহলে dx টা এখানে লিখলাম। আচ্ছা, এবার এখান থেকে কাটাকাটি করতে পারি কি কি? x আর হচ্ছে মাইনাস এক্স টা কাটাকাটি করে ফেলবো। কেমন? তো x আর মাইনাস এক্স টা কাটাকাটি করে ফেললে এই জায়গাতে ভ্যালু থাকে কত? যে 2i ইকুয়ালস টু, পাইটাকে সামনে দিয়ে দাও, পাই কনস্ট্যান্ট তাই সামনে চলে যাবে, আর এখানে হচ্ছে কত? 0 থেকে পাই cos টু দি পাওয়ার 4x ইন্টু হচ্ছে dx, cos টু দি পাওয়ার 4x ইন্টু হচ্ছে dx। তো এখান থেকে হচ্ছে যে আমরা গামা বিটার সূত্রে আমরা চলে যাব। আচ্ছা, তো গামা বিটার সূত্র চলে যাওয়ার জন্য আমি তোমাদেরকে আরো একবার গামা বিটার সূত্রগুলো একটু রিক্যাপ করিয়ে দিচ্ছি। তো মূল ফর্মুলাটা ছিল, কিছু কিছু ফর্মুলা এমন ছিল, দেখো যে 0 থেকে π/2, 0 থেকে π/2 সাইন টু দি পাওয়ার পি থিটা cos টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা। তো যদি এমন অঙ্ক থাকে তাহলে আমরা লিখতে পারি যে গামা পি প্লাস 1/2 গামা কিউ প্লাস 1/2, নিচে হচ্ছে কত? 2 গামা পি প্লাস কিউ প্লাস 2 ডিভাইড বাই 2। এটা ছিল আমাদের ফর্মুলা যদি সাইন এবং কজ একসাথে থাকে। এর বাইরে আমাদের কিছু ফর্মুলা ছিল, যে গামা এন প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে এন গামা এন অথবা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। আবার আমরা জানি যে গামা হাফের মান হচ্ছে রুট ওভার পাই। এগুলো আমরা সব গামা বিটা চ্যাপ্টারে পড়েছিলাম। তার মধ্যে আমি তোমাদেরকে আবার বলেও দিয়েছি যে এই যে এইখানে, এই যে এইখানে এইটা এই গামা এন প্লাস 1 ইকুয়ালস টু যখন এখানে যখন যাবো তখন হবে ফ্র্যাকশনের জন্য, যদিও অঙ্কের মধ্যে ফ্র্যাকশন থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্র্যাকশন, এটা হচ্ছে ফ্র্যাকশন। আর এখান থেকে এখানে যাবো যদি নাম্বারটা হয় ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? হ্যাঁ, আর দেখো
তো এইখানে অঙ্কের মধ্যে একটা বেসিক সমস্যা খুঁজে পেয়েছি যে স্যার এখানে cos টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা আছে, যে cos টু দি পাওয়ার কিউর মান হচ্ছে 4, সাইনের মান এখানে নাই, ধরে নিচ্ছি যে সাইনের ভ্যালুটা হচ্ছে 1, মানে ধরো মনে মনে এখানে সাইন থিটা আছে কিন্তু তার উপরে পাওয়ার হচ্ছে 0, তো এটা কোনো সমস্যা না। কিন্তু মূল সমস্যা হচ্ছে পাওয়ারে, লিমিটের আপার লিমিট কত আছে এখানে π/2 আর এখানে হচ্ছে পাই, তার মানে আমার এখানে কি লাগবে, একটা π/2 লাগবে। আমি এই সূত্রটা ইউজ করতে গেলে একটা 2 লাগবে না? তাহলে একটা কাজ করি, পরের লাইনে এটাকে চেঞ্জ করে ফেলি। তাহলে একটা কাজ করি, এখানে 2i তো আছে, এই 2iটা আমি এখানে রাখলাম, এখানে আছে পাই, তো দিলাম হচ্ছে π/2। হ্যাঁ, এখানে একটু একটু ভুল হয়েছে, π/2 হচ্ছে আগে লিমিটের মধ্যে বসাবো, π/2 এখানে ঠিক যত দ্বারা ভাগ করছি সেই 2টা সামনে চলে আসবে, তাহলে এখানে আসবে হচ্ছে 2π। এই দেখো, পাই এর মধ্যে যত ভাগ করব তত সামনে চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা ডেফিনেট ইন্টিগ্রাল প্রপার্টি। তুমি যদি এখানে π/3 লেখো তাহলে সামনে দিব হচ্ছে 3। তো আমার এখানে সূত্র মিলানোর জন্য π/2 দরকার, তাই আমি 2 দ্বারা ভাগ করছি, ওই 2টা সামনে দিয়ে দিছি, এটার সাথে গুণ হয়ে গেছে। বাকি আছে কত, cos টু দি পাওয়ার 4x ইনটু হচ্ছে dx। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমি এখানে বলতে পারি এই 2 আর 2 কাটাকাটি করলে এখানে হচ্ছে i, এই পাই সামনে থাকলো, তাহলে এইখানে এখন আমি এই সূত্রটা ইউজ করব। তাহলে বলো, এখানে তো মনে মনে একটা cos ছিল, cos x ছিল, তো cos x এর উপরে পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 0, তো পাওয়ার 0 মানে হচ্ছে p এর মান 0। এই যে cos সাইনের উপর যে পাওয়ার ছিল সেটা হচ্ছে p এর মান 0, তাহলে আমি বলতে পারি যে 0 + 1/2, দ্যাট মিন্স এখানে হচ্ছে গামা হাফ। হ্যাঁ, কেন? কারণ এই অঙ্কের মধ্যে sin x তো নাই, sin x কি আছে? sin x নাই, তো নাই মানে হচ্ছে sin x এর উপরে পাওয়ারটা 0, সেই পাওয়ার 0 মানে হচ্ছে sin থিটার উপরে যেখানে পাওয়ার p ছিল p এর মানটা 0, তো ভ্যালু হচ্ছে p + 1/2, দ্যাট মিন্স p এর মান 0, মানে ভ্যালু হচ্ছে হাফ, গামা হাফ। ওকে, q এর মান হচ্ছে কত, 4, সূত্র বলতেছে গামা q + 1/2 মানে হচ্ছে গামা 5/2, নিচে হচ্ছে 2 গামা, এই যে 2 গামা, p + q + 2/2, তো p এর মান কত আছে, p এর মান হচ্ছে 0, ওই যে সাইনের উপরে পাওয়ার 0, q এর মান হচ্ছে 4, সূত্রের 2 আর নিচে হচ্ছে 2। ক্লিয়ার? এখান থেকে সলভ করলে আমাদের অঙ্কের অ্যান্সার চলে আসবে। তো আমি এখানে বলতে পারি যে আমরা জানি, একটু আগে তোমাদেরকে লিখে দেখাইছিলাম, গামা হাফের ভ্যালু হচ্ছে √π, তো লিখো √π, গামা 5/2, তো গামা 5/2 কে ভাঙতে হয় কিভাবে, এগুলো সব গামা বিটা চ্যাপ্টারে দেখিয়েছি। গামা 5/2 কে ভাঙতে হয় হচ্ছে এইভাবে, লিখবো হচ্ছে 3/2, তারপরে হাফ, তারপর লিখতে হয় গামা হাফ, তারপর লিখতে হয় কি, গামা হাফ। ওকে, এখানে হচ্ছে 2 গামা, 4 আর 2 যোগ করলে হচ্ছে 6/2। হ্যাঁ, তো 6/2 না লিখে তুমি একবারে লিখে ফেলো হচ্ছে গামা 3, তাহলে এখানে পাই, আচ্ছা এখানে √π, আবার আমরা জানি এইটার ভ্যালু গামা হাফের ভ্যালু হবে কত আসবে, √π, তাহলে এই √π আর এই √π এর ভ্যালু হচ্ছে পাই। ওকে, আর উপরে আছে কত, 3/2 আর হচ্ছে এখানে হাফ, এখানে হচ্ছে 2, তাহলে গামা 3, তাহলে এখানে কত, গামা আমাদের n+1, এই দেখো গামা n+1, তো তাহলে গামা 3 কে কি লিখতে পারি, যে গামা 2+1, তাহলে গামা n+1 যখন ইন্টিজার নাম্বার হবে, যেমন দেখো গামা 3 কিন্তু পূর্ণ সংখ্যা থাকলে সূত্র হচ্ছে সরাসরি n ফ্যাক্টোরিয়াল, তাহলে গামা 3 কে তুমি কত লিখতেছো, 2+1, তাহলে 2টা হচ্ছে কার মান, 2টা হচ্ছে n এর মান, তাহলে তুমি সরাসরি লিখতে পারো এখানে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে বলতে পারি 2 ফ্যাক্টোরিয়াল। কেমন? তাহলে পরের ভ্যালুটা কি অবস্থা হবে, এই পাই আর পাই গুণ করলে হবে পাই স্কয়ার। হ্যাঁ, উপরে 3 রাখলাম, 3, 2 দুগুণে 4, এই হচ্ছে 2, আর এখানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মান আবার 2, আর তাহলে এখানে ভ্যালু হবে কত, 3π স্কয়ার, 4 দুগুণে 8, 8 দুগুণে হচ্ছে 16, 8 দুগুণে কত, 16। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই অঙ্কের অ্যান্সার, এই যে i এর ভ্যালু হচ্ছে এত। তো তোমাদের হয়তো এখানে একটু বুঝতে অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে গামা 5/2 কিভাবে এই জিনিসটা লিখলাম, এইটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, এটা আমি তোমাদেরকে একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আমি আবার তোমাদেরকে গামা বিটা ফাংশনটা একটু রিক্যাপ করিয়ে দিচ্ছি। দেখো এটা আমি কিভাবে লিখছিলাম, এই ভ্যালুটা কিভাবে লিখছি, দেখো এখানে ছিল কত, গামা 5/2, তাহলে গামা 5/2 তুমি এটা কিন্তু এভাবে লিখতে পারো যে গামা 3/2 প্লাস হচ্ছে 1, 3/2 প্লাস হচ্ছে 1, তুমি ক্যালকুলেশন করে দেখো গামা 5/2 পাওয়া যাবে। তো আমি এখানে বলে দিচ্ছি যে গামা n+1 ইকুয়ালস টু n গামা n, যখন ফ্র্যাকশন থাকবে, যেমন দেখো এখানে ফ্র্যাকশন আছে, n এর ভ্যালুটা ফ্র্যাকশন মানে ভগ্নাংশ থাকলে ভ্যালু হচ্ছে এইটা হচ্ছে n, তাহলে ফর্মুলা হচ্ছে n গামা n, তাহলে n হচ্ছে কত, 3/2 আর হচ্ছে কত, গামা 3/2, তাহলে এইটাকে আবার ভাঙতে পারি, তো লিখতে পারি 3/2, গামা 3/2 কে কি লিখতে পারি, যে গামা হাফ প্লাস 1, তাহলে হাফটা কি আবারও ফ্র্যাকশন, তাহলে n+1 কে লিখতে পারি কত, n গামা n, তাহলে আগে ছিল 3/2, এই 3/2টার সামনে এবার এটা হচ্ছে n, তাহলে হাফ গামা হাফ। এই দেখো
3/2 হাফ গামা হাফ, আর এই গামা হাফকে লিখতে পারি কত, √পাই। এগুলো সব গামা বিটা চ্যাপ্টারে পড়ানো হয়েছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিবে। আর হচ্ছে যে এই তো আমাদের এই অঙ্কের সলভ আমরা পেয়ে গেলাম 3π² / 16। তো এটা তুমি যদি ট্রেডিশনাল মেথডে করতে চাও তাহলে অঙ্কটা অনেক বড় হবে, অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমি বলি যে সাইন এবং কজের যে কোনো অঙ্কে যদি লিমিট দেওয়া থাকে তুমি অ্যাট এনি হাউ ট্রাই করবা সেটাকে গামা বিটাতে কনভার্ট করে নেওয়া, এতে অঙ্কটা ছোট হয়ে যাবে। আর যে অঙ্ক যে কোনোভাবে সলভ করা যাবে, এটা কোনো বিষয় না যে আমাকে ট্রেডিশনাল ওয়েতেই করতে হবে, ঠিক আছে? তোমাকে ডেফিনেট ইন্টিগ্রাল দিছে এর ভ্যালু বের করার জন্য, এর ভ্যালু এবার তুমি কিভাবে বের করবে সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছার বিষয়। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে তোমাদের বইয়ের এক্সাম্পল 13। তো 13 বলতেছে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে পাই, আর ভ্যালুটা হচ্ছে ইন্টিগ্রান্ড ফাংশনটা হচ্ছে এক্স সাইন স্কোয়ার এক্স আর হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রান্ড। হ্যাঁ, তো প্রথমেই অঙ্কটাকে আমি আই কনসিডার করে দিলাম যে লেট আই ইকুয়ালস টু এত, তাহলে এটাকে ধরে নিলাম হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তো এখন আগের মতো করে তুমি চেক করে দেখো যে এখানে আপার লিমিট কত আছে, পাই না? তাহলে তুমি দেখো, চিন্তা করো, তুমি যদি লিখো সাইন স্কোয়ার পাই মাইনাস এক্স, তো সাইন স্কোয়ার পাই মাইনাস এক্স লিখলে কোয়াড্রেন্টের জন্য কিন্তু সাইনের কোনো পরিবর্তন হবে না, হবে না, কারণ এই পাইটা আছে কোন অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে। হ্যাঁ, কিন্তু যদি এখানে π/2 থাকতো তাহলে কিন্তু সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যেত, তাহলে আমি ওই সূত্রটা ইউজ করতাম না। তো যেহেতু আমার রাশির কোনো পরিবর্তন হচ্ছে না, এই জন্য আমি আগের সূত্রটা ইউজ করতেছি। তো সূত্রটা ছিল কি, যে এখানে 0 থেকে পাই, এখানে পাই ছিল, পাই থেকে এক্স বিয়োগ করে দিব, তাহলে পাই মাইনাস এক্স, এখানে বলতে পারি সাইন স্কোয়ার পাই মাইনাস এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। ক্লিয়ার? তো পরের লাইনটা লিখতে পারি এরকম যে 0 থেকে পাই মাইনাস এক্স, এইটার ভ্যালু গিয়ে দাঁড়াবে হচ্ছে সাইন স্কোয়ার এক্স ইন্টু হচ্ছে ডিএক্স, কারণ কোয়াড্রেন্টের জন্য কোনো পরিবর্তনই হবে না। তাহলে এখানে ভ্যালুটা দাঁড়াবে কত? আচ্ছা, ভ্যালু তো এইটাই। ওকে, তো তাহলে এইটা হচ্ছে আই, যেহেতু আমার এই একই রাশি এই সাইন স্কোয়ার এক্সটাই পুরোপুরি ফেরত চলে আসছে এখান থেকে, তাহলে আমি এটাকে ধরে নিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, এটাকে ইকুয়েশন নাম্বার 2 ধরে নিলাম। এখন আমি দুইটা ইকুয়েশনকে যোগ করে দিব, তাহলে আমি যদি লিখি যে 1 + 2, তাহলে বলতে পারি আই আর আই যোগ করলে হবে 2i। এখানে যে ইন্টিগ্রেশনটা থাকে সেটা হচ্ছে 0 থেকে পাই, এখানে থাকে হচ্ছে সাইন স্কোয়ার এক্স, দুইটা থেকে সাইন স্কোয়ার এক্সটা কমন যায়, এখানে থাকে হচ্ছে এক্স, তাহলে লিখলাম হচ্ছে এক্স প্লাস, আর এখানে থেকে হচ্ছে পাই মাইনাস এক্স, তাহলে লিখলাম পাই মাইনাস এক্স ইন্টু হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে ডিএক্স। তাহলে পরের লাইনটা লিখতে পারি এইভাবে যে 0 থেকে পাই সাইন স্কোয়ার এক্সটা এখানে রাখবো, সাইন স্কোয়ার এক্সটা রাখলে এখানে কিন্তু অবশ্যই কি হয়, এই এক্স আর এক্সটা কাটাকাটি চলে যায়, এটা কিন্তু কাটাকাটি চলে যায়। ওকে, তো কাটাকাটি চলে গেলে অবশ্যই কি হবে, এই পাইটা কনস্ট্যান্ট, সেই পাইটা লিখবো হচ্ছে সামনে, ইন্টু হচ্ছে ডিএক্স। এখন আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বা ডিফারেন্সিয়েশন বা ত্রিকোণমিতি যে কোনো ক্ষেত্রেই সাইন স্কোয়ার থিটা অথবা কজ স্কোয়ার থিটা থাকলে তাকে আমরা হাফ দিয়ে 2 দিয়ে ব্যালেন্স করি। কেন? কারণ হাফ দিয়ে 2 দিয়ে ব্যালেন্স করলে এখানে থাকে হাফ, আর 2 সাইন স্কোয়ার থিটা এটার ভ্যালু হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। তখন ইন্টিগ্রেশন করতে সুবিধা হয়। আর এইটাকে লিখতে পারি কত, হাফ, আর 2 কজ স্কোয়ার থিটা এটাকে লিখতে পারি 1 প্লাস কস 2 থিটা, ক্লিয়ার? তো এখানে আমার একটা 2 দরকার, তো তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি, যেহেতু আমার একটা 2 দরকার তাহলে আমি এখানে একটা 2 আনি, এই যে একটা 2 আনলাম, হ্যাঁ একটা 2 আনলাম, তাহলে এখানে কত হবে, এখানে আগে থেকে ছিল পাই, তাহলে 0 উপরে যেহেতু পাই ছিল, তাহলে আমি কিন্তু পাই এর নিচে 2 লিখতে পারি, পাই/2, তাহলে পাই/2 লিখলে এই যে কি বলছিলাম যে আপার লিমিটের সাথে তুমি যত ভাগ করবে তত এলিমেন্টটা কি হবে, সামনে গুণ হয়ে যাবে। তাহলে এখানে কত হলো, সাইন স্কোয়ার এক্স আর হচ্ছে ডিএক্স, ওকে। তো এবার এটা কার ভ্যালু, এটা হচ্ছে 2i এর ভ্যালু, তো এগুলো আমি মুছে দিলাম। ওকে, পুরোটা মুছে দিলাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2i এর ভ্যালু, হ্যাঁ 2i এর ভ্যালুটা হচ্ছে এইটা। তাহলে আমার এইটার ভ্যালু দরকার, তাহলে আমি বলতে পারি যে পরের লাইনে 2i ইকুয়ালস টু, এই পাইটা বাইরে থাকুক, আর এই যে 2 সাইন স্কোয়ার এক্স এইমাত্র লিখে দিচ্ছিলাম ওখানে যে 2 সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 মাইনাস কস 2x, তাহলে লিখলাম হচ্ছে 0 থেকে π/2 1 মাইনাস কস 2x ইন্টু হচ্ছে ডিএক্স, কত, ডিএক্স। তাহলে এখানে থাকবে হচ্ছে পাই। এখন ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স কে 1 কে ইন্টিগ্রেশন করবো মানে শুধু ইন্টিগ্রেশন অফ ডিএক্স আর কি, তাহলে এখানে ভ্যালু হবে এক্স,
আর এখানে মাইনাস cos 2x কে ইন্টিগ্রেশন করলে হবে sin 2x, আর এখানে কিন্তু 2 আছে, সেই 2টা নিচে ভাগ হয়ে যাবে। আপার লিমিট হচ্ছে π/2 আর লোয়ার লিমিট হচ্ছে 0, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে এই কনস্ট্যান্টটা এখান থেকে বের করে নিয়ে আসবো। তাহলে একটা কাজ করি, এখানে পাই, তুমি এখানে এই 2টা লসাগু নাও, তো 2 লসাগু নিলে 2টা একবার বের করে নিয়ে আসো। তাহলে এখানে বের করে নিয়ে আসলাম π/2। তাহলে এই 2টা বের করে আনা মানে কত, 2 এর সাথে কিন্তু x গুণ হয়ে গেছে, 2x মাইনাস হচ্ছে sin 2x। আপার লিমিট হচ্ছে π/2, লোয়ার লিমিট হচ্ছে 0। যখনই আপার লিমিট লোয়ার লিমিট ইউজ করবা, চেষ্টা করবা নিচে কোনো কনস্ট্যান্ট না রাখার জন্য, সেটা তুমি লসাগুনে বের করে নিয়ে আসবে, তাহলে কাজ করতে সুবিধা হবে। তো দেখো এখানে 2টাকে লসাগু দিলাম, তাহলে এখানে 2x মাইনাস হচ্ছে sin 2x। তো ওই নিচে যে 2টা ছিল লসাগু 2, সেটা বের করে আনলাম। এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট অ্যাপ্লাই করবো। তাহলে π/2, 2 ইন্টু x, x এর ভ্যালু হচ্ছে π/2 মাইনাস সাইন হচ্ছে কত, 2 ইন্টু π/2, মানে 2 ইন্টু π/2 মানে 2 কাটা, তাহলে থাকবে sin π, আর sin π মান হচ্ছে আমরা জানি 0, sin π মানে হচ্ছে আমরা জানি 0। হ্যাঁ, এবার হচ্ছে মাইনাস লোয়ার লিমিট, তাহলে এইটার x এর মান 0 বসালে 0, sin 0 মান 0, তার মানে আবার আরেকটা 0। তাহলে ভ্যালু কত আসতেছে, ভ্যালু আসতেছে হচ্ছে π/2, এখানে 2 কাটা, তাহলে এখানে থাকে হচ্ছে শুধু পাই, শুধু পাই। তাহলে ভ্যালু হচ্ছে π²/2, আর এই পুরোটার ভ্যালু ছিল কার ভ্যালু, পুরোটা ছিল হচ্ছে 2i এর ভ্যালু, 2i। তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা আসলে কত হয়, π²/4। এটা হচ্ছে এই অঙ্কের জন্য রিকোয়ার্ড সলিউশন। তো অ্যান্সার হচ্ছে π²/4, ওটা বুঝতে পারতেছি, কিন্তু এই অঙ্কটা আমি একটা ডিফারেন্ট ভাবে তোমাদেরকে করাবো, ডিফারেন্ট ওয়ে দেখাচ্ছি। দেখো তুমি এখান থেকে চাইলে ধরো এই ইন্টিগ্রেশনটা ফলাফল এটা পাইছিলাম, তাহলে তুমি এটাকে এইভাবে লেখো, দুই পাশ থেকে তুমি 2টা বাদ দিয়ে দাও, 2টা বাদ দিলে থাকে হচ্ছে i ইকুয়ালস টু পাই রুট ওভার 0 থেকে π/2 sin স্কোয়ার x ইন্টু হচ্ছে dx। তো আমি এখানে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে গামা বিটা ফাংশনের ফর্মুলা ইউজ করব। তো গামা বিটা ফাংশনের ফর্মুলা কি ছিল, যে আমরা জানি 0 থেকে π/2 sin টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q থিটা ইন্টু d থিটা ইকুয়ালস টু গামা p প্লাস 1 ডিভাইড বাই 2 গামা q প্লাস 1 ডিভাইড বাই 2 গামা p প্লাস q প্লাস 2 ডিভাইড বাই হচ্ছে 2। এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তো তুমি এখানে হিসাব করে দেখো, এখানে সাইনের উপরে পাওয়ার আছে 2, তার মানে p এর মানটা হচ্ছে 2, কিন্তু cos এর উপরে cos থিটা এখানে নাই বা cos x নাই, তার মানে cos থিটার উপরে যে পাওয়ার ছিল q, সেই q এর মানটা হচ্ছে এখানে 0। তাহলে আমি বলতে পারি যে p এর মান হচ্ছে 2, তাহলে বলতে পারি যে p প্লাস 1/2, দ্যাট মিনস 2 প্লাস 1/2, তো মানে হচ্ছে 3/2। আর q এর মান নাই, তার মানে হচ্ছে কত, q এর মান নাই মানে কত, q প্লাস 1 মানে q এর মান 0, তার মানে ভ্যালু হচ্ছে হাফ। নিচে হচ্ছে 2 গামা, নিচে হচ্ছে কত, 2 গামা p প্লাস q, তো p এর মান হচ্ছে 2, q এর মান হচ্ছে 0, সূত্রের 2, নিচে হচ্ছে 2। তাহলে পাই গামা 3/2, তো গামা 3/2 কে আমি লিখতে পারি হচ্ছে হাফ গামা হাফ, আর গামা হাফের মান হচ্ছে রুট ওভার পাই। আচ্ছা, এখানে হচ্ছে 2 গামা, 2 দিয়ে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2। আচ্ছা, তাহলে এখানে আগে থেকে ছিল পাই, গামা হাফের মান হচ্ছে আবার রুট পাই, এই রুট পাই আর রুট পাই মিলে হবে শুধু পাই, আর এখানে ছিল শুধু হাফ, এই হাফটা রেখে দিলাম 2 গামা 2। তো গামা 2 কে আমরা কি লিখতে পারি, গামা 2 মানে হচ্ছে গামা 1 প্লাস 1, দ্যাট মিনস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে লিখলাম হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি অবস্থা হয়, পাই আর পাই গুণ করলে উপরে হবে পাই স্কোয়ার, এই 2টাকে নিচে পাঠিয়ে দিলে হবে 2 ইন্টু 2 ইন্টু 1, দ্যাট মিনস π²/4। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু। তো এটা দেখাই দিলাম হচ্ছে এই উদ্দেশ্যেই, যে তুমি যে কোনো অঙ্ক সাইন আর কজে আসলে তুমি যেন খুব সহজে গামা বিটা দিয়ে তুমি ক্যালকুলেশন করতে পারো, ত্রিকোণমিতির অনেক হাবিজাবি ফর্মুলা ইউজ না করেও তুমি খুব সহজে গামা বিটা দিয়ে তার ভ্যালু বের করতে পারবে। কেমন? তো দেখো এবার হচ্ছে এক্সাম্পল 14 বলতেছে 0 থেকে π/2 হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট, আর হচ্ছে ln tan x dx এর ইন্টিগ্রাল ভ্যালু বের করতে হবে। তো এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ i ধরে নিলাম এত, এটাকে হচ্ছে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এখন আমরা সিমিলারলি আগের মতো করে ওই সূত্রটা ইউজ করব। তাহলে কত হবে ভ্যালু, যে i ইকুয়ালস টু 0 থেকে π/2, হ্যাঁ, ln, এখানে লিখতে পারি tan π/2 মাইনাস হচ্ছে x ইন্টু হচ্ছে dx। তাহলে কি অবস্থা হয়, যে i ইকুয়ালস টু বলতে পারি 0 থেকে π/2 tan π/2 মাইনাস x। তাহলে এটা আমাদের কোয়াড্রেন্টের ফর্মুলা অনুযায়ী এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে cot x ইন্টু হচ্ছে dx। ইকুয়েশন নাম্বার 2। তো এখন আমরা কি করব, দুইটা ইকুয়েশনকে যোগ করে দিব, ইকুয়েশন নাম্বার 1 প্লাস 2।
যোগ করলে এখানে আই আর আই, দ্যাট মিনস হচ্ছে এখানে 2i। আচ্ছা, তাহলে ইন্টিগ্রাল হচ্ছে একটা নিব 0 থেকে π/2, আর এখানে থাকে হচ্ছে ln 10x, লিখলাম হচ্ছে ln 10x, আর এখানে থাকে হচ্ছে ln cot x, হ্যাঁ ln cot x, আর বাইরে হচ্ছে একটা dx। তো দেখো দুইটাই হচ্ছে লনের রাশি, লন মানে হচ্ছে আসলে লগের ই বেস। তাহলে আমি যদি একটা লন নেই, একটা লন নিলে কি হবে, আমি বলতে পারি 0 থেকে π/2, আমি যদি একটা লন নেই তাহলে কি অবস্থা হবে, অবস্থাটা হবে এরকম যে tan x আর হচ্ছে cot x টা কি অবস্থা হবে, গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 2i এর ভ্যালু, 2i এর ভ্যালু। তাহলে পরের লাইনটা কি অবস্থা হয়, পরের লাইনটা উপরে লিখি। আচ্ছা, এখানে লিখতেছি উপরে। আচ্ছা, তাহলে এবার এখানে কি করা যায় যে 2i ইকুয়ালস টু 0 থেকে π/2, 0 থেকে π/2 লন, তাহলে এখানে হচ্ছে tan x cot x, tan x এবং cot x কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে cot x কে কিন্তু আমি লিখতে পারি যে 1/1 tan x ইনটু হচ্ছে dx। তো আলটিমেটলি tan x কি যাবে, কাটাকাটি চলে যাবে। তাহলে 0 থেকে π/2 এখানে থাকবে হচ্ছে ln 1 ইনটু হচ্ছে dx। আবার আমরা জানি ln 1 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে ln 1 এর ভ্যালু যদি 0 হয় তাহলে তুমি ইন্টিগ্রেট করবে কাকে, আর ফাংশনের ভ্যালু হচ্ছে 0, দ্যাট মিনস তোমার ফলাফল কত আসবে, 0। দ্যাট মিনস এই এক্সাম্পলের আমাদের ভ্যালু হচ্ছে 0। কেমন? তো ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব হচ্ছে পরের ম্যাথে, এক্সাম্পল 15। তো দেখো শিক্ষার্থীরা, এবার আমাদের হচ্ছে এক্সাম্পল 15। তো আমি হচ্ছে এক্সাম্পল 15 এবং হচ্ছে এক্সাম্পল 16 একসাথে তুলে রেখেছি, কারণ দুইটা অঙ্কের মধ্যেই প্রায় সিমিলারিটিস অনেকটাই সিমিলার অংশ। তো দেখো আগে আমি এইটা সলভ করে দিচ্ছি। তো যেহেতু এটা আমাদের গিভেন ইকুয়েশন বা গিভেন ইন্টিগ্রাল, এটাকে আমি আই ধরে নিচ্ছি, যে লেট আই ইকুয়ালস টু এত, ধরে এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরে রাখতেছি। কেমন? তো এবার এখানে ফলো করো যে এখানে আমি যদি আমাদের বেসিক ফর্মুলাটা ইউজ করি, 0 থেকে π/4 ln 1 প্লাস, এখানে লিখতে পারি, যেহেতু আমাদের মূল ফর্মুলাটা কি ছিল, মূল ফর্মুলা ছিল এটা, ছিল মূল ফর্মুলা 0 থেকে a ফাংশন অফ x dx ইকুয়ালস টু হচ্ছে 0 থেকে a ফাংশন অফ a মাইনাস এক্স ইন্টু হচ্ছে dx। তো এটা তো অঙ্কটা এক্স এর রেসপেক্টে, অঙ্কটা যদি থিটার রেসপেক্টে হইতো তাহলে কত হতো, এখানে ফাংশন অফ থিটা ডি থিটা ইকুয়ালস টু ফাংশন অফ a মাইনাস থিটা ডি থিটা। তো দেখো এখানে কিন্তু আমাদের অঙ্কটা কার রেসপেক্টে, অঙ্কটা হচ্ছে থিটার রেসপেক্টে। দেখো এটা কিন্তু ফাংশন অফ থিটা, ঠিক আছে? তো তাহলে এখানে আমি লিখতে পারি যে ln 1 প্লাস, এখানে হচ্ছে tan থিটা আছে, তো থিটার জায়গায় লিখতে পারি কত, যে π/4 মাইনাস হচ্ছে থিটা, আর বাইরে হচ্ছে কত, ডি থিটা, বাইরে ডি থিটা। কেমন? তো এই জায়গাতে কার সূত্র পড়ে, এই জায়গাতে কিন্তু পরের লাইনের সূত্র পড়বে হচ্ছে tan a মাইনাস b এর সূত্র। ক্লিয়ার? তাহলে এখানে লিখতে পারি যে i ইকুয়ালস টু 0 থেকে π/4, এখানে লিখলাম ln 1 প্লাস tan a মাইনাস b। তো tan a মাইনাস b মানে কত, tan a মাইনাস tan b, দ্যাট মিনস tan π/4 মাইনাস tan থিটা। ক্লিয়ার? এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, 1 প্লাস tan a tan b, তাহলে tan π/4 tan থিটা। আচ্ছা, তাহলে ব্র্যাকেটটা ক্লোজ, আর এখানে হচ্ছে ডি থিটা। কেমন? বাইরে হচ্ছে ডি থিটা। তো এই ফর্মুলার আর প্রয়োজন নাই। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা ইউজ করলাম। তাহলে এখানে কি অবস্থা হবে, যে 0 থেকে π/4 ln, এই জায়গাতে একটু ক্যালকুলেশন করব, 1 প্লাস, বলো tan π/4 মানে কত, 1 না? তাহলে এখানে লিখলাম হচ্ছে 1 মাইনাস tan থিটা, এখানে হচ্ছে 1 প্লাস tan π/4 এর মান 1, তাহলে হচ্ছে 1 প্লাস tan থিটা। আচ্ছা, আর এখানে হচ্ছে কত, ডি থিটা। তাহলে এবার এখানে লিখতে পারি 0 থেকে π/4 ln, এখানে হচ্ছে 1 প্লাস tan থিটাটা লসাগু নিব, তাহলে এইটার সাথে এইটা লসাগু, তাহলে এইটার সাথে 1টা গুণ করে দিব, তাহলে 1 প্লাস tan থিটা, আর এই প্লাস 1 এর সাথে এইটা গুণ হবে, হ্যাঁ, তাহলে প্লাস 1 মাইনাস tan থিটা ইনটু হচ্ছে ডি থিটা। ক্লিয়ার? এটা লনের রাশি, তাই এখানে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এখানে আলটিমেটলি কি কাটাকাটি যায় দেখো তো, এখানে tan থিটা আর tan থিটা কাটাকাটি চলে যায়। তাহলে পরের লাইনটা আমি এখানে লিখতে পারি যে এইভাবে, 0 থেকে π/4, উপরে হচ্ছে এখানে লন, হ্যাঁ, উপরে কত থাকে, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, আর নিচে থাকে 1 প্লাস tan থিটা, 1 প্লাস tan থিটা ইনটু হচ্ছে ডি থিটা, কেমন? তো এই পাশটা মুছে দিলাম,
একটু মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে তুমি খেয়াল করো, যেহেতু লনের রাশি, লন হচ্ছে লগের ই বেস, তাহলে এটা যেহেতু ভাগাকারে আছে, ভাগ থাকলে এটা বিয়োগ হয়ে যাবে, লন দুইটা চলে আসবে। তাহলে লিখতে পারি যে 0 থেকে π/4, হ্যাঁ, তাহলে লিখতে পারি যে লন 2 মাইনাস লন 1 প্লাস ট্যান থিটা, বাইরে হচ্ছে ডি থিটা, মানে লনের রাশি যেহেতু ভাগাকার ছিল, ওটাকে বিয়োগ করে ফেললাম। এবার দুইটা জায়গায় ইন্টিগ্রেশন দিয়ে দাও। 0 থেকে π/4 লন 2, এখানে ছিল ডি থিটা, এই ডি থিটাটা এখানে দিয়ে দাও। আর এখানে ছিল হচ্ছে 0 থেকে π/4 লন 1 প্লাস ট্যান থিটা, আর এখানে হচ্ছে কত, ডি থিটা, এখানে হচ্ছে ডি থিটা। কেমন? তো এখানে আলটিমেটলি লন টুটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে দাও। আর ইন্টিগ্রেশন অফ ডি থিটা মানে হচ্ছে থিটা, আপার লিমিট π/4, লোয়ার লিমিট 0। আর এখানে কি অবস্থা হবে? আচ্ছা, এই যে ইন্টিগ্রেশনটা দেখো তো, এই ইন্টিগ্রেশনটা কিন্তু আমাদের কপি পেস্ট হয়ে গেছে। এই যে এইটা দেখো, সেম টু সেম, 0 থেকে π/4 লন 1 প্লাস ট্যান থিটা ডি থিটা, এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি আই। তাহলে বলতে পারি হচ্ছে এখানে মাইনাস আই। আর পুরো অঙ্কটা যে করতেছিলাম, এখানে ছিল কত, বাম পাশে আই। ঠিক আছে? তো দেখো এখন অঙ্কটা আমাদের সিম্পলিফিকেশন করতে সহজ হয়ে যাবে। এখানে আছে হচ্ছে মাইনাস আই, আর এই আইটা এখানে চলে আসলে কত হয়ে যাবে, 2i ইকুয়ালস টু লন 2, আর এখানে থিটার ভ্যালু হচ্ছে π/4 মাইনাস 0। তাহলে এখানে কত আসতেছে, 2i ইকুয়ালস টু π/4 লন 2। তাহলে i ইকুয়ালস টু কত আসবে, π/8 লন 2, π/8 লন 2। তো এটা হচ্ছে আমাদের এই এক্সাম্পল 15 এর অ্যাকচুয়ালি রিকোয়ার্ড সলিউশন। এই যে এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। হ্যাঁ, আমাদের এই ইন্টিগ্রাল ভ্যালুটা হচ্ছে এত, এই অঙ্কের ইন্টিগ্রাল ভ্যালু হচ্ছে এত। ক্লিয়ার? এই যে এইটার ইন্টিগ্রাল ভ্যালু হচ্ছে এত। তো এইটা আমাদের লাগবে, আমি এটা রেখে দিচ্ছি। রেখে এবার আমি এক্সাম্পল 16 এ চলে যাচ্ছি। আচ্ছা, এক্সাম্পল 16 এর সাথে এই অঙ্কটা অনেকটাই অংশে মিল আছে। তো দেখো, তোমাদের একটা কথা বলে দিই, সবসময় যে কোনো অঙ্কের মধ্যে যে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি থাকে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অথবা রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি থাকে, তোমাকে অবশ্যই এক্স এর ভ্যালুটা a ট্যান থিটা ধরতে হবে। তাহলে কি হবে, অঙ্ক রুটটা চলে যাবে, বা অথবা তোমার ট্যান এবং সেকের রাশিতে কনভার্ট হয়ে যাবে। তো দেখো কেন, কারণ আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তার মানে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই কারণেই বলা হয় যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা যেহেতু ইকুয়ালস টু যেহেতু সেক স্কোয়ার থিটা লিখতে পারি, তাই এই ধরনের আকারের রাশিগুলোকে থাকলে আমরা সেখানে এক্স এর পরিবর্তে এই ট্যান থিটা ধরে নিব। কেমন? যেমন আমি এখানে এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাই দিচ্ছি। ধরো তুমি এইখানে এই জায়গার মধ্যে তুমি এক্স এর ভ্যালু এ ট্যান থিটা লিখলা, তাহলে বসাও এখানে কত হবে, এ স্কোয়ার প্লাস এ ট্যান থিটা হোল স্কোয়ার। তাহলে পরের লাইনটা কত হবে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তাহলে এ স্কোয়ার কমন গেলে এখানে হবে কত, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখো এই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কত, সেক স্কোয়ার থিটা। তুমি লিখতে পারো এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। বুঝতে পারলাম? তো এই পলিসিটা হচ্ছে আমরা সবসময় ইউজ করব। তো তাহলে এখন তুমি চিন্তা করো, এই যে এই অঙ্কটা যে আছে, এই অঙ্কটার নিচে কত আছে ভ্যালু, নিচে আছে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার মানে কত, আসলে মনে মনে হচ্ছে এই 1 এর উপরে মনে মনে হচ্ছে স্কোয়ার, আর এই 1টাই হচ্ছে সেই এ। তাহলে এটাকে আমার ধরার কথা ছিল কত, যে লেট ধরবো হচ্ছে এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা ধরার কথা ছিল, কিন্তু এখানে এর মানটা কত, এর মানটা হচ্ছে 1। তার মানে আমাকে ধরতে হবে শুধু এক্স ইকুয়ালস টু ট্যান থিটা, এই অঙ্কের রেসপেক্টে। ক্লিয়ার? এই অঙ্কের রেসপেক্টে। তাহলে এটার ভ্যালু কি হয়, এখানে আছে হচ্ছে ডিএক্স। তাহলে আমি ডিএক্সকে কি বলতে পারি, যে ডিএক্স মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা আর হচ্ছে ডি থিটা, সেক স্কোয়ার থিটা আর হচ্ছে ডি থিটা। তাহলে এবার তুমি লিমিট চেঞ্জ করে ফেলো, কারণ তুমি এক্স থেকে থিটা চলে গেছো। ওকে, তো তাহলে হিসাব করো, এক্স এর ভ্যালু, এক্স থেকে থিটায় যাচ্ছি, এক্স এর ভ্যালু যখন 0, তাহলে ট্যান জিরোর মান কত, ট্যান জিরোর মান কিন্তু 0। এক্স এর ভ্যালু যখন 0 তখন থিটার ভ্যালু 0। এক্স এর মান যখন 1, তাহলে ট্যান কত ডিগ্রি মান, এই যে এক্স এর মান হচ্ছে 1, হ্যাঁ, তাহলে 1 ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, ট্যান ইনভার্স 1, আর ট্যান ইনভার্স 1 এর মান হচ্ছে π/4। তাহলে লিখবো হচ্ছে এখানে π/4। তাহলে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কি হয়, এই যে ইন্টিগ্রেশনটার ভ্যালু, এইটাকে ধরো মনে করো আমি মনে আই ধরে নিচ্ছি। তাহলে এই আই এর ভ্যালু গিয়ে দাঁড়ায়, যে এই আই এর ভ্যালু গিয়ে দাঁড়ায় এখানে 0 জায়গায় 0, 1 এর জায়গায় হচ্ছে π/4,
উপরে হচ্ছে লন 1 প্লাস এক্স, এক্স এর মান ধরছিলাম হচ্ছে ট্যান থিটা, ক্লিয়ার? আর নিচে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা, আর ডিএক্স এর ভ্যালু কত আছে? ডিএক্স এর ভ্যালু হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা। তো লিখলাম সেক স্কোয়ার থিটা আর হচ্ছে ডি থিটা, ক্লিয়ার? সেক স্কোয়ার থিটা আর হচ্ছে ডি থিটা। তো তাহলে পরের লাইনটার কি অবস্থা হবে? পরের লাইনটার অবস্থা হবে যে আই ইকুয়ালস টু 0 থেকে পাই/4, নিচে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে আমরা জানি সেক স্কোয়ার থিটা। তাহলে নিচে হচ্ছে সেক স্কোয়ার থিটা, উপরে হচ্ছে লন 1 প্লাস ট্যান থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা, ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। কেমন? তাহলে এই সেক স্কোয়ার থিটা কি যাবে? কাটাকাটি চলে যাবে। কাটাকাটি চলে গেলে এখানে আই এর ভ্যালুটা হয় কত? 0 থেকে পাই/4 লন 1 প্লাস ট্যান থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। এখন তুমি মিলাই দেখো এই অঙ্কটা, এই দেখো এই যে অঙ্কটা আমাদের 16 নম্বর অঙ্কটা, এই 16 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা আসলে এইটাতে কনভার্ট হয়ে গেছে, এই যে এই রাশিতে কনভার্ট হয়ে গেছে, এই রাশিতে। আর এইটাই ছিল আমাদের কত নম্বর অঙ্ক? এটা ছিল আমাদের হচ্ছে ম্যাথ নাম্বার 15। ম্যাথ নাম্বার 15 দেখো সেম একই অঙ্ক, 0 থেকে পাই/4 লন 1 প্লাস ট্যান থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। তাহলে এই অঙ্কের অ্যান্সারটা যেভাবে করেছিলাম একটু আগে, অ্যান্সার হচ্ছে এত। তার মানে এই 16 নম্বর অঙ্কের আসলে অ্যান্সারটাও ঠিক হবে, আই ইকুয়ালস টু পাই/8 লন 2। তো এটা আমি করছি না, তোমরা প্র্যাকটিস করবে আগের মতোই। আমি শুধু এটাই বলতে চাচ্ছিলাম যে এই অঙ্কটার মূল বিষয়টা হচ্ছে যে এই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আকারের কোনো রাশি, তুমি সেটা ডিফারেন্সিয়েশন হোক আর ইন্টিগ্রেশন হোক, তুমি যখনই দেখবে তখন সেখানে এক্স ইকুয়ালস টু তুমি কত বসিয়ে দিবে? এ ট্যান থিটা বসিয়ে দিবে, তাহলে দেখবে অটোমেটিক্যালি অঙ্ক মিলে যাবে। কেমন? তো আজকে লেকচার 3 এতটুকুই থাকবে, এরপরে ইনশাল্লাহ বাকি লেকচার আপলোড করে দেবো।